স্বাগত ডিবিসি সংবাদে, আপনাদের সাথে আছে ইশরাত জাহান। এবার জানাবো খবরের বিস্তারিত। বেশ কিছুদিন ধরে বিমানবন্দর ও শিক্ষা প্রতিষ্ঠানে একের পর এক হামলার হুমকি আসছে। এতে শঙ্কিত সাধারণ মানুষ। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালিয়ে যাচ্ছে বলে দাবি তাদের। ছোট থেকে এসব ঘটনা যাতে বড় আকার ধারণ করতে না পারে সেদিকে আইনশৃঙ্খলা বাহিনীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন অপরাধ বিশেষজ্ঞরা। আর কোনো অপশক্তি দেশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চেষ্টা করলে তা কঠোরভাবে দমনের বার্তা দিয়ে রেখেছে আইনশৃঙ্খলা বাহিনী। শেখ হাসিনা সরকারের পতনের পর ভেঙে পড়া আইনশৃঙ্খলা ব্যবস্থা স্বাভাবিক করতে কাজ করে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। মনোবল ফিরে জননিরাপত্তায় ফেরেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বিভিন্ন প্রেক্ষাপট বিবেচনায় নিয়ে রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সব স্থাপনায় নিরাপত্তা জোরদার করা হয়। এত কিছুর পরও সম্প্রতি রোম থেকে ঢাকায় আসার পথে বিমানের একটি ফ্লাইটে বোমা থাকার বার্তা আসে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে। কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়ে সংশ্লিষ্ট দপ্তরগুলো। এরপর শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বাড়ানো হয় নিরাপত্তা, তবুও কাটেনি আতঙ্ক। এমন বাস্তবতায় জননিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে সাধারণ মানুষের মাঝে। একটি পক্ষ দেশকে অস্থিতিশীল করার চেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাদের। আমরা যে আসলেই নতুনভাবে একটা নতুন বাংলাদেশ গড়ে তুলতে চাই, এই নতুন বাংলাদেশ গড়ে তুলতে যারা বিরুদ্ধ হয়ে কাজ করছে ওই দলে আমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করছে। গুরুত্বপূর্ণ জায়গাগুলোতে যে বোমা হামলার যে একটা হুমকি, এই সবগুলোর মধ্যে কোনো একটা কানেকশন আমরা অনুমান করতেছি এবং এই কানেকশনটা বা এই যে হামলার বিষয়গুলো এগুলো মূলত দেশকে অস্থিতিশীল করার জন্য। পলিটিক্যাল পার্টির মানুষজন বলেন আর সাধারণ মানুষ বলেন, সবাইকে আসলে একতাবদ্ধ হতে হবে এবং একতাবদ্ধ হয়ে একসাথে কাজ করে দেশের মানুষকে প্রোটেক্ট করতে হবে। মানুষের মনে ভয়ের সৃষ্টি করে পরাজিত শক্তি দেশের ভিতর নানাভাবে চক্রান্ত চালাচ্ছে। আর এই ঘটনাগুলোকে যদি এখনই মোকাবেলা না করলে সময়ের ব্যবধানে তা বড় আকার ধারণ করতে পারে বলে মনে করেন বিশেষজ্ঞরা। ছোট ছোট হুমকিগুলো আমরা দেখছি, এগুলোর দুইটা প্রেক্ষাপট আছে। একটা হচ্ছে যে এই হুমকিগুলো দিয়ে তারা একটা সমাজের মধ্যে একটা ভয় সৃষ্টি করতে চায়। আবার এই ছোট ছোট হুমকিগুলোকে যদি আমরা ছোট থাকতেই যে বা অল্প থাকা অবস্থায় যদি মোকাবেলা করা সম্ভব না হয়, তখন এই ছোট ছোট হুমকিগুলো কখনো একটা অবস্থায় গিয়ে বড় হুমকি হয়ে যেতে পারে। দেশে কেউ কোনো ধরনের অপ্রীতিকর পরিবেশ সৃষ্টি করার চেষ্টা করলে কোনো ছাড় নয়, এমন কঠোর অবস্থানে আইনশৃঙ্খলা বাহিনী। যারা দুষ্টচক্র রয়েছে তাদেরকে চিহ্নিত করার চেষ্টা করছি আমরা, এবং কেউ যদি এসবের সাথে জড়িত থাকেন তার বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে। পুলিশ আরও বলছে, পরিস্থিতি বিবেচনায় নিয়ে এরই মধ্যে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। ইকবাল অনিক, ডিবিসি নিউজ, ঢাকা। জনগণের প্রত্যাশিত দেশ গঠনে সবাইকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ছোট পুত্র আরাফাত রহমান কোকোর 10ম মৃত্যুবার্ষিকী উপলক্ষে দোয়া মাহফিলে এই আহ্বান জানান তিনি। পূর্ব লন্ডনের ব্রিকলেন জামে মসজিদে বিএনপি আয়োজিত দোয়া মাহফিলে প্রধান অতিথি ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তিনি ছোট ভাই এবং মায়ের জন্য দোয়া চেয়েছেন। এ সময় আরও উপস্থিত ছিলেন বিএনপি স্থায়ী কমিটির সদস্য ডাক্তার AJM জাহিদ হোসেন, ব্যারিস্টার MS সালাম, যুক্তরাজ্য বিএনপি সভাপতি MM মালেক, সেক্রেটারি কায়সার M আহমেদ সহ বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা। যে প্রত্যাশা নিয়ে বাংলাদেশের মানুষ নিজের দেশকে একটি ভালো জায়গায় দেখার জন্য ভবিষ্যতের দিকে তাকিয়ে আছে, আল্লাহ যাতে আমাদেরকে সেই তৌফিক দেন, আমরা যাতে প্রত্যেকে সেই বাংলাদেশের মানুষের প্রত্যাশিত দেশ গড়ে তোলার ক্ষেত্রে অবদান রাখতে পারি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হলের সবাইকে বাধ্যতামূলক ছাত্রলীগে জড়িত থাকতে হয়েছে বলে মন্তব্য করেছেন জাতীয় নাগরিক কমিটির মুখ্য সংগঠক সার্জিস আলম। তিনি বলেন, গণ অভ্যুত্থানের সময় সারা দেশের ছাত্র জনতা ঐক্যবদ্ধভাবে কোনো রকম বিশৃঙ্খলা না করে প্ল্যান বাস্তবায়ন করেছে। শনিবার রাতে পঞ্চগড় জেলা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন আয়োজিত কনসার্ট ফর ইউথ অনুষ্ঠানে এ কথা বলেন তিনি। ছাত্র জনতা শৃঙ্খলায় নতুন বাংলাদেশ দিয়েছে বলে মন্তব্য করেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চগড়ের জেলা প্রশাসক সাবেদ আলীও। কনসার্টে নগরবাউল জেমস সহ স্থানীয় শিল্পীরা গান পরিবেশন করেন। আমার সাথে যে সহযোদ্ধারা আছে তারাই ওই 1 জুলাই থেকে 15 জুলাই প্রত্যেক দিন ওই হল ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারির মুখের সামনে তাদেরকে না করে দিয়ে আলাদা করে ব্যানার নিয়ে শাহবাগে আসতো এই লড়াইয়ে। কিন্তু এই জিম এই অভ্যুত্থানে প্রথম জুলাইয়ের 11 তারিখে ঢাকা বিশ্ববিদ্যালয়ের যত ছাত্রলীগের পোস্টেড নেতা ছিল
তার মধ্যে প্রথম সে ঘোষণা দিয়ে পদত্যাগ করে এবং এরপরই ছাত্রলীগ থেকে পদত্যাগ দেওয়ার একটি হিড়িক শুরু হয়ে যায়। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দিতে প্রস্তুত বাংলাদেশ জামায়াতে ইসলামী। তবে ভোটের আগে জরিপের মাধ্যমে গুরুত্বপূর্ণ আসন বিবেচনায় ঠিক করা হবে প্রার্থী, এমনটাই বলছেন দলটির নেতারা। তারা বলছেন, জোটের বিষয়ে ইসলামী দলগুলোর সাথে চলছে আলোচনা, প্রয়োজনে যে কোনো ছাড় দিতে প্রস্তুত জামায়াতে ইসলামী। দায়িত্ব নেয়ার পর থেকেই অন্তর্বর্তী সরকারের ওপর ভোট আয়োজনের চাপ দিয়ে যাচ্ছে রাজনৈতিক দলগুলো। এরই মধ্যে নির্বাচনের সম্ভাব্য সময়ের ধারণাও দিয়েছেন প্রধান উপদেষ্টা। 2025 সালের শেষ দিক থেকে 2026 সালের প্রথমার্ধের মধ্যে নির্বাচনের সময় নির্ধারণ করা যায়। বড় রাজনৈতিক দল বিএনপি চায় ছাত্র জনতার অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখতে চলতি বছরের 5ই আগস্ট নির্বাচন দিক অন্তর্বর্তী সরকার। ঐতিহাসিক গণ অভ্যুত্থানকে স্মরণীয় করে রাখার জন্য 5ই আগস্টে আপনি সংসদ নির্বাচনের আহ্বান করতে হবে। এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নেবে দীর্ঘদিন ভোটের বাইরে থাকা বাংলাদেশ জামায়াতে ইসলামী। নেতারা বলছেন, প্রস্তুতি আছে 300 আসনে প্রার্থী দেওয়ার। জামাত সারা বাংলাদেশের 300 আসনকে টার্গেট নিয়েই কাজ করে যাচ্ছে। জরিপের মাধ্যমে নির্ধারিত হবে কোন আসনের অবস্থাটি কেমন। আমাদের দৃঢ় বিশ্বাস, জনগণ ক্রমাগতভাবে ডে বাই ডে জামাতের সমর্থন বাড়ছে, জনগণ জামাতকে সমর্থন জানাচ্ছে। পাশাপাশি ইসলামী দলগুলোর সাথে জোটের বিষয়েও আলোচনা চলছে, সেক্ষেত্রে ছাড় দিতে রাজি জামায়াত। দেশের ইন্টিগ্রিটির স্বার্থে, জাতিসত্তার স্বার্থে, ফ্যাসিবাদ বিরোধী চেতনাকে ধরে রাখার জন্য এরকম যে কোনো দলের সাথে নির্বাচনী ঐক্যের প্রয়োজন হলে আমরা সেখানে রাজি আছি। ইসলামী দলগুলোর সাথেও ঐক্য হওয়ার একটা আলোচনা চলছে। তাদের নিজেদের মধ্যকার দূরত্ব অনেকটা কমিয়ে তারা কাছাকাছি এসছে, মত বিনিময় হচ্ছে। আমরা যদি কোনো জোটে যাই তো সব আমরা একা করবো তা বললে তো হবে না। বলবে তাহলে তো আর জোট হলো না, আমার 10টা আসন ছাড়া লাগবে, 20টা ছাড়া লাগবে, 50টা ছাড়া লাগবে। তখন তাদের সাথে কিছু গিভ অ্যান্ড টেক, কম্প্রোমাইজ, আন্ডারস্ট্যান্ডিং করতে হবে। তবে ভোটের আগে নির্বাচন সংশ্লিষ্ট প্রয়োজনীয় সংস্কার শেষ করার তাগিদ জামায়াতে ইসলামীর। মহাইমিনুল খান অপু, ডিবিসি নিউজ, ঢাকা। বিভিন্ন দাবি নিয়ে প্রাণী সম্পদ অধিদপ্তর চত্বরে অবস্থান কর্মসূচি পালন করছেন ডিপ্লোমা লাইভস্টক অ্যাসোসিয়েশনের সদস্যরা। সেখানে আছেন সহকর্মী মাহফুজা বৃষ্টি। সরাসরি যাচ্ছি তার কাছে। বৃষ্টি, কি কারণে, কি দাবিতে এই অবস্থান কর্মসূচি, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ ইরশাদ। আমরা জানি যে প্রতিষ্ঠালগ্ন শুরু থেকে কিন্তু প্রাণী সম্পদ অধিদপ্তরের যে নিয়মকানুন মেনে কার্যক্রম পরিচালনা হতো, সেখানে বিগত সরকার, ফ্যাসিবাদী সরকার 2023 সালে হঠাৎ করে কিন্তু তাদের যে ইন সার্ভিস ডিপ্লোমা কোর্স ছিল সেটা চালু করে দিয়েছেন। ফলে যে এই সার্ভিসের আওতায় যে 950 জন কর্মরত ছিলেন তাদের কিন্তু পদ পদবি এবং ভবিষ্যৎ চাকরি জীবনের একটা অনিশ্চয়তা তৈরি হয়েছে। সেই জায়গা থেকে কিন্তু আজকে ওনারা দেখতে পাচ্ছেন আপনি অবস্থান কর্মসূচি পালন করছেন এবং এখান থেকে তারা কিন্তু কিছুক্ষণ আগে ঘোষণা দিয়েছেন, যদি তাদের অবিলম্বে এই কোর্স চালু না করা হয় এবং যে 950 জন আছেন তাদেরকে ভর্তির অনুমতি না দেওয়া হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন। আমরা একটু কথা বলতে চাই এখন মোহাম্মদ শফিকুর রহমান, লাইভস্টকের কেন্দ্রীয় কমিটির মহাসচিব, তার সাথে একটু জানবো যে আপনাদের আসলে মূল দাবিটা কি এবং আজকে যদি দাবি আদায় না হয় সেক্ষেত্রে আপনারা কি পদক্ষেপ নেবেন? আসলে আমাদের দাবিটা হলো, যাদেরকে দেখতেছেন আজ থেকে 6 মাস আগে সরকারি একটি আদেশে তাদেরকে 2 বছর ইন সার্ভিস মেকআপ কোর্সে পাঠানোর জন্য তাদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে এবং সেটা সরকারি একটা আদেশ আছে। এরপরে ওরা যখন 6 মাস সেখানে ট্রেনিং করে তারপরে তাদেরকে আবার ফিরিয়ে আনা হয়। সরকারি আদেশে ফিরিয়ে আনা হয়। সে আদেশটিতে লেখা ছিল সাময়িকভাবে আপনারা চলে আসুন। সাময়িক বলতে আজকে 6 মাস অতিবাহিত, সরি 2 বছর। তো এই 2 বছরের মধ্যে কর্তৃপক্ষ এই পর্যন্ত কোনো সিদ্ধান্ত নেয় নাই। পরবর্তী আপনাদের পদক্ষেপ কি হবে? যদি আজকে পদক্ষেপ বলতে আমরা সরকারেরই একটা অংশ, আমরা চাই তাদের দাবি মেনে নেওয়া হোক। যদি আজকে দিনের মধ্যে তাদের দাবি মেনে নেওয়া না হয় তাহলে আমরা অবশ্যই অবস্থান ধর্মঘট, আমরা লাগাতার ধর্মঘট অবস্থানে যাব।
শুনছিলেন ইশরাত যে এখানে মহাসচিব আছেন এবং কর্মরত মাঠ পর্যায়ে যারা আছেন প্রত্যেকেই কিন্তু কঠোর হুঁশিয়ারি দিয়েছেন যে আজকের মধ্যে তাদের দাবি আদায় না হয় এই জায়গাতে প্রাণী সম্পদ অধিদপ্তরে তারা অবস্থান কর্মসূচি করবেন এবং সেটা লাগাতার যতদিন পর্যন্ত অন্তর্বর্তীকালীন সরকার থেকে কোনো উত্তর না আসে। ধন্যবাদ বৃষ্টি। চোরাচালানে নিরাপদ রুটে পরিণত হয়েছে সিলেট সীমান্ত। প্রতিদিনই জব্দ হচ্ছে কোটি টাকার চোরাই পণ্যের চালান। তবে ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে হোতারা। এতে সরকার হারাচ্ছে রাজস্ব, সীমান্তে বাড়ছে অপরাধ। আর বিজিবি বলছে সীমান্তে তৎপরতা বাড়ানোয় চোরাই পণ্য জব্দের পরিমাণ বেড়েছে। চোরাচালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি সীমান্ত এলাকার মানুষের সচেতনতা বাড়ানো প্রয়োজন বলছেন বিশ্লেষকরা। সিলেট বিভাগের সবকটি জেলার সাথেই জুড়ে আছে ভারতের সীমান্ত। এর মধ্যে দুর্গম পাহাড়ি এলাকা থেকে শুরু করে আছে নদীপথ। সিলেটের গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, কানাইঘাট, জৈন্তাপুর, বিয়ানীবাজার, হবিগঞ্জের মাধবপুর ও চুনারুঘাট, মৌলভীবাজারের কুলাউড়া, চুরি, বড়লেখা, কমলগঞ্জ ও সুনামগঞ্জের তাহিরপুর, বিশম্ভরপুর, দোয়ারাবাজার, ছাতক সীমান্ত দিয়ে মূলত চোরাই পণ্য আনা নেওয়া হচ্ছে। পণ্যের মধ্যে রয়েছে চিনি, পেঁয়াজ, রসুন, মশলা, শাড়ি কাপড় থেকে শুরু করে সব ধরনের ফল, মাছ, মাদকসহ ঔষধ, প্রসাধনী সামগ্রীও। পরিসংখ্যান বলছে এক বছরে সিলেটের বিভিন্ন সীমান্তে প্রায় ২৫০ কোটি টাকার চোরাই পণ্য জব্দ করে বিজিবি, যা আগের বছরের তুলনায় অনেক বেশি। তবে বেশিরভাগ ক্ষেত্রেই ধরাছোঁয়ার বাইরে চোরা কারবারে জড়িতরা। দু একজন ধরা পড়লেও জামিনে মুক্তি পেয়ে ফের জড়াচ্ছে একই অপরাধে। আমাদের পেট্রোলগুলো যখন ধরতে যায় তখন দেখা যাচ্ছে যে এই মালামালগুলো রেখে তারা বিভিন্ন পথে পালায় চলে যায়, পানিতে ঝাঁপ দেয় বা জঙ্গলে ইয়ে করে দেয়। আমরা অনেক সময় পার্সু করে তাদেরকে ধরি, আর অনেক সময় দেখা যায় তারা এলাকার অ্যাডভান্টেজ নিয়ে তারা চলে যাচ্ছে। যে যে রুটে পণ্য আসে সেসব জায়গা চিহ্নিত করে চোরাচালান বন্ধে কাজ করছে বিজিবি। আমরা এই অ্যাক্সেস পয়েন্টগুলো ইতিমধ্যে আইডেন্টিফাই করেছি, যেমন বাংলা বাজার একটা এরিয়া আছে, তামাবিল, শ্রীপুর, আর সুনামগঞ্জের দোয়ারা বাজার, এই জায়গাগুলো থেকে বেসিক্যালি প্রচুর পরিমাণে অবৈধ মালামাল, চোরাই মালামাল বাংলাদেশে আসে। রাত্রেবেলা একাধিক টহল আমরা প্রতি বিরতি থেকে বের করতে পারি এবং সেই কারণেই কিন্তু আমাদের অ্যাচিভমেন্টে এসছে। চোরাচালান কমাতে আইনের কঠোর প্রয়োগের পাশাপাশি প্রয়োজন জনসচেতনতা। চোরা কারবারে অনুৎসাহিত করতে সীমান্তবর্তী এলাকায় বিকল্প কর্মসংস্থান প্রয়োজন বলে মত বিশেষজ্ঞদের। কম্পারেটিভলি যদি ওদের দাম আমাদের চেয়ে কম থাকে বা বেশি থাকে তাহলে আমাদের লোকজন ওখানে যাবে না। তবে আমাদের ওই ক্ষেত্রে আমাদের গুরুত্ব দেওয়া উচিত। আসল যারা ওদের পেছনে যারা আছে খুবই শক্তিশালী যাইয়ে ওদেরকে আমরা যদি গ্রেপ্তার করতে পারি এবং ওদেরকে আইনের আওতায় যদি নিয়ে আসতে পারি, আমার মনে হয় যে ওইটা নিশ্চিতভাবে এটা বন্ধ করা সম্ভব। চোরাচালান বন্ধে বাংলাদেশের সাথে ভারতকেও এগিয়ে আসতে হবে, এমনটাই মনে করেন সংশ্লিষ্টরা। প্রত্যুষ তালুকদার, ডিবিসি নিউজ, সিলেট। হিলি স্থলবন্দরের আমদানি রপ্তানি বাণিজ্য দিন দিন কমে আসছে। আমদানির পরিমাণ দাঁড়িয়েছে প্রায় অর্ধেকে। চলতি অর্থ বছরের ৬ মাসে লক্ষ্যমাত্রার চেয়ে রাজস্ব আদায় কমেছে প্রায় ৪৪ কোটি টাকা। এদিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি থেকে আয় হয়েছে ১৪৯ কোটি ১০ লাখ টাকা। ভারতের সড়ক ও রেল যোগাযোগ ভালো থাকায় অধিকাংশ পণ্যই আমদানি হয়ে থাকে হিলি স্থলবন্দর দিয়ে। তবে শুল্কমুক্ত পণ্যই বেশি আমদানি হয়ে থাকে এ বন্দর দিয়ে। কাস্টমসের বৈষম্য নীতির কারণে বন্দর দিয়ে বেশি শুল্কের পণ্যের আমদানি কমেছে বলছেন সিএনএফ এজেন্ট অ্যাসোসিয়েশনের নেতারা। যে পণ্যটি বেনাপোল দিয়ে বাংলাদেশে প্রবেশ করে একই পণ্য হিলি পোর্ট দিয়ে আসলে পারে এইচএস কোডের যে তারতম্য দেখায়, যার কারণে যেসব পণ্যগুলোর উপর শুল্ক রয়েছে সেই পণ্যগুলো হিলি পোর্ট দিয়ে আসে না। আগে ২০০ থেকে ২৩০ ট্রাক পণ্য আমদানি হলেও এখন প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৩০ ট্রাক পণ্য আমদানি হচ্ছে। ডলার সংকট, ব্যাংকের অসহযোগিতার কারণে অনেক ব্যবসায়ী এ বন্দর ছেড়েছেন, আবার ব্যবসা গুটিয়ে নিয়েছেন অনেকে। এই বন্দর দিয়ে সব ধরনের শুল্কযুক্ত পণ্য আমদানি করার জন্য অনীহা প্রকাশ, মানে কাস্টম কর্তৃপক্ষ এবং এনবিআর কমিশনারের কোনো আগ্রহ নাই। গত জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত ৩৬২ কোটি ৬৯ লাখ টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা বেঁধে দিলেও আয় হয়েছে ৩১৮ কোটি ৭৬ লাখ টাকা। অগাস্টের পরিপ্রেক্ষিতে আমদানির পরিমাণটা একটু কম ছিল, যার কারণে আমার টার্গেট স্বাভাবিক পর্যায়ে ফিল আপ হতে পারেনি। তবে বর্তমানে এখন স্বাভাবিক পর্যায়ে আমদানি রপ্তানি অনুষ্ঠিত হচ্ছে
আগামী 6 মাসের ভিতরে আমাদের যে বার্ষিক যে টার্গেট আছে যে টার্গেট সম্পন্ন হবে বলে আমরা আশা করি। এদিকে জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত রপ্তানি থেকে আয় হয়েছে 149 কোটি 10 লাখ টাকা। ডিবিসি নিউজ ডেস্ক। রাজধানীর লালমাটিয়ার একটি বাসা থেকে শামীম নামে এক নিরাপত্তা কর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শনিবার রাত 11টায় নিজের রুমে ফ্যানের সাথে ঝুলন্ত অবস্থায় তার মরদেহ উদ্ধার করা হয়। নিহতের আত্মীয়রা জানান, ডিউটি শেষ করে নিজের রুমেই ঘুমিয়েছিলেন শামীম। পরে রাতের ডিউটির সময় তাকে না পেয়ে ডাকাডাকি করে সে বাসায় কর্মরত আরেকজন নিরাপত্তা কর্মী সাড়া না পেয়ে পেছনের জানালা দিয়ে ঝুলন্ত অবস্থায় তাকে দেখতে পায়। পরে মোহাম্মদপুর থানায় খবর দিলে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। ময়না তদন্ত করতে তার মরদেহ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়া হয়। তবে বাড়িটির সব সিসি ক্যামেরা নষ্ট বলে দাবি করে বাড়িটির কর্তৃপক্ষ। এই বিষয়ে ক্যামেরার সামনে কথা না বললেও মোহাম্মদপুর থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে বলে জানায় পুলিশ। নিহত শামীমের গ্রামের বাড়ি চাঁদপুর জেলার শাহরাস্তি থানার দশনাপাড়া গ্রামে। প্রায় 3 বছর এখানের মধ্যে আজকে আমি নিজে আনি দিছি ওকে। 5টা বোন, মাত্র একটা ভাই। পারিবারিক কোনো সমস্যা নেই। বইনগুলোও সকালে কথাবার্তা বলছে, মানে কে কী অবস্থা আছে, ভালো টালো আসেনি, এইভাবে কথাবার্তা বলছে। পুলিশে আইসা ঝুলানো অবস্থায় দেখছে এবং ঝুলানো অবস্থায় ওনারা নেমে নিছে। সিসিটিভি ক্যামেরা আছে কিন্তু আমাদের টিভিটা নষ্ট আছে। থানায় ফোন দিয়ে তারপর পুলিশরা আসলো, তারপর ওনারা সব কিছু চেক করলো, দরজা ভাঙলো। শরীয়তপুরের জাজিরায় নাওডোবায় মিলন ব্যাপারী নামে একজনকে ডিবি পরিচয়ে হত্যার অভিযোগ উঠেছে। শনিবার রাত 10টার দিকে পদ্মা সেতুর দক্ষিণ থানার রেললাইনের পাশে বাড়িতে ঢুকে ডিবি পরিচয় দিয়ে তাকে ধস্তাধস্তি করলে ঘটনাস্থলেই মারা যান মিলন ব্যাপারী। নিহত মিলন শ্বাসকষ্টের রোগে ছিলেন বলে জানায় পুলিশ। জাজিরা থানার ওসি আব্দুল সালাম জানান, ডিবি পরিচয়ে বাসায় প্রবেশ করে তাকে থাপ্পড় দিলে তিনি সেখানেই মারা যান। নিহত স্বজনরা এই হত্যার তদন্ত সাপেক্ষে বিচার দাবি করেছেন। খতনা করাতে গিয়ে শিশু আয়ানের মৃত্যুর ঘটনায় সাঁতারকুল ইউনাইটেড হাসপাতালের 2 চিকিৎসকের দায় পেয়েছে তদন্ত কমিটি। একই সঙ্গে 2 ডাক্তার ও হাসপাতাল কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুপারিশ করা হয়েছে তদন্ত প্রতিবেদনে। পাশাপাশি আয়ানের মা বাবাকে ক্ষতিপূরণ এবং সকল অনুমোদনহীন হাসপাতাল এবং ক্লিনিক বন্ধের সুপারিশ করেছে হাইকোর্টের গঠন করে দেয়া 5 সদস্যের তদন্ত কমিটি। রবিবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আতাবুল্লাহ সমন্বয়ে গঠিত হাইকোর্টের দ্বৈত বেঞ্চ আলোচিত এই মামলার শুনানি হবে এবং সে সময় দ্বিতীয় পর্যায়ে গঠিত তদন্ত কমিটির এই প্রতিবেদন উচ্চ আদালতে তুলে ধরা হবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট আইনজীবীরা। গেল বছর 8ই জানুয়ারি রাজধানীর সাঁতারকুল বাড্ডার ইউনাইটেড মেডিকেল কলেজ হাসপাতালে খাতনা করাতে গিয়ে লাইফ সাপোর্টে থাকা শিশু আয়ান মারা যায়। শুষ্ক মৌসুমে পানি নেমে গেলে শুরু হয় সুনামগঞ্জের তাহিরপুরে হাওর অঞ্চলে অস্থায়ী ফসল রক্ষা বাঁধের নির্মাণ কাজ। এই বাঁধ নির্মাণে ব্যবহার করা হয় বাঁধ সংলগ্ন হাওরের মাটি। যত্রতত্র অপরিকল্পিতভাবে মাটি কাটার ফলে এবার শুষ্ক মৌসুমে খনন করা স্থানে দেখা দিয়েছে জলাবদ্ধতা। একে তো মাটি সংকট, তার উপরে এমন জলাবদ্ধতা, ফলে চলতি শুষ্ক মৌসুমে এখনও শুরু করা যায়নি 14টি বাঁধের নির্মাণ কাজ। 2017 সালের পর হাওরের ফসল রক্ষা বাঁধ নির্মাণ কাজে আসে ব্যাপক পরিবর্তন। ঠিকাদারি প্রথা বাতিল করে স্থানীয় কৃষকের মাধ্যমে প্রকল্প বাস্তবায়ন কমিটি করে নির্মাণ করা হয় বাঁধ। তবে প্রতি বছরই বাঁধ সংলগ্ন স্থান থেকে মাটি নিয়ে নির্মাণ কাজে ব্যবহার করায় হাওরের বেশিরভাগ এলাকায় নিচু হয়ে গেছে। ফলে শুষ্ক মৌসুমে হাওরের পানি নেমে গেলেও অপরিকল্পিত খনন করা স্থানে তৈরি হয়েছে জলাবদ্ধতা। এমন অবস্থা তাহিরপুরের মাটিয়ান, বোয়ালমারা, মহালিয়া ও বনোয়ার সহ 14টি হাওরের। এদিকে শুষ্ক মৌসুমে বাঁধের নির্মাণ কাজ শুরু হওয়ার কথা থাকলেও মাটি স্বল্পতা ও এমন জলাবদ্ধতার কারণে শুরু করা যায়নি 14টি বাঁধের কাজ। সবচেয়ে বড় সমস্যা হচ্ছে এখানে কোনো মাটি নাই। হাওরের পানি না শুকাইলে মাটি আনা সম্ভব না। যেভাবে পিআইসির কাজগুলো হইতেছে, এখন ধরেন এই বছরটাই পিআইসি করতে হবে, সামনে যে কোথায় থেকে পিআইসি করবো এটা তো বোঝাই যেতেছে না। ইতিমধ্যে এসব ফসল রক্ষা বাঁধ পরিদর্শন করেছে কর্তৃপক্ষ। আশ্বাস মিলেছে স্থায়ী বাঁধ নির্মাণ করে সমস্যা সমাধানের। এখানে প্রতি বছর আমরা কাজ করছি, এই জায়গাগুলোতে মাটিটা সংরক্ষণের জন্য যদি একটা প্রজেক্ট নেওয়া যায়, হয়তো বা 1-2 বছর পরে দেখা যাবে যে এখানে আর পিআইসি কোনো দেওয়াই লাগবে না। তখন আপনার মোটা দাগে আমরা বলতে পারি সরকারের অনেক সেভ হবে। এই জন্য এই প্রজেক্ট চিন্তা করা যায় কিনা, এটা আমরা প্রস্তাবটা আমরা এক্সপার্ট কমিটিতে পাঠাবো। সুনামগঞ্জে আমরা অলরেডি একটা প্রকল্প চলমান আছে, সেখানে আমরা এই যে ডুবন্ত বাঁধ যেটাকে বলি আমরা, এই যে বাঁধগুলো রয়েছে
সেগুলো কিন্তু আমরা সিসি ব্লক দিয়ে আর্মারিং করার পরিকল্পনা নিয়েছি এবং কাজ বাস্তবায়ন শুরু করে দিয়েছি। অলরেডি আমাদের প্রায় 8টা উপজেলাতে আমাদের কাজ চলমান রয়েছে এবং 8টা উপজেলাতে 13টা হাওরে আমাদের কাজ এই আর্মারিং কাজ বাস্তবায়ন করছি আমরা। হাওরবাসীর এমন সমস্যার সমাধানে গবেষণাধর্মী কাজ প্রণয়ন ও বাস্তবায়নের দাবি হাওর রক্ষা আন্দোলন নেতাকর্মীদের। ডিবিসি নিউজ ডেস্ক। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা 8.6 ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে নওগাঁয়। জেলায় রাত থেকে ঘন কুয়াশায় ঢেকে যায় সড়ক মহাসড়কগুলো। ভোর থেকে মহাসড়কে হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন। পঞ্চগড়ে আজ সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড হয়েছে 9.9 ডিগ্রি সেলসিয়াস। গেল কয়েকদিন ধরে রাত থেকে সকাল পর্যন্ত ঘন কুয়াশায় ঢাকা ছিল পুরো এলাকা। মধ্য দুপুর পর্যন্ত দেখা দেয়নি সূর্য। মাঘের শুরু থেকে শীতের দাপট দেখা যাচ্ছে দেশের উত্তরাঞ্চলে। মৃদু থেকে মাঝারি শৈত্যপ্রবাহ বইছে কয়েক জেলায়। নগদে গত কয়েকদিন প্রচণ্ড শীত ছিল, শীতে ঘর থেকে বের হয়ে যাচ্ছিল না। গত রাতেও শীত ছিল, আজ সকাল থেকে একটু রোদ উঠছে, ভালো বোঝা যাচ্ছে এখন একটু। মধ্য আফ্রিকার দেশ ডেমোক্রেটিক রিপাবলিক অব কঙ্গোতে বিদ্রোহী M23 গোষ্ঠীর সঙ্গে সংঘর্ষে নিহত হয়েছেন জাতিসংঘের 13 জন বিদেশি শান্তিরক্ষী। স্থানীয় সময় রবিবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদ মাধ্যম BBC। দক্ষিণ আফ্রিকার সামরিক বাহিনী জানিয়েছে DR কঙ্গোর পূর্বাঞ্চলীয় গোমা শহরে বিদ্রোহীদের হাতে তাদের 9 জন সৈন্য নিহত হয়েছেন। নিহত বাকি শান্তিরক্ষীদের 3 জন মালাউইয়ান এবং 1 জন উরুগুয়ের সৈন্য। সংঘাত তীব্র হওয়ায় দেশটির গোমা শহর থেকে কর্মীদের সরিয়ে নিচ্ছে জাতিসংঘ। এমন অবস্থায় সোমবার কঙ্গোর সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে জরুরি বৈঠক হবে। এর আগে আঞ্চলিক রাজধানী গোমা দখলের পরিকল্পনা করছে রুয়ান্ডার সেনা ও সশস্ত্র বিদ্রোহীরা। যুদ্ধবিরতি কার্যকরের এক সপ্তাহ পরে গাজার উত্তরাঞ্চলে ফিরতে শুরু করেছে হাজার হাজার বাস্তুচ্যুত ফিলিস্তিনি। ঘরে ফেরা ফিলিস্তিনিদের উপর হামলা অব্যাহত রেখেছে IDF। এতে নিহত হয়েছে এক ফিলিস্তিনি। এছাড়া গাজার পশ্চিম তীরে তেল আবিবের হামলায় এক শিশুসহ 2 জন নিহত হয়েছে। দেশটির প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু জানিয়েছে হামাস গাজায় বন্দী এক নারী জিম্মিকে মুক্তি দিতে দেরি করায় এই হামলা চালানো হয়েছে। যুদ্ধবিরতি চুক্তি কার্যকরের দ্বিতীয় সপ্তাহের শুরুতে নতুন করে 4 ইসরায়েলি জিম্মিকে মুক্তি দেয় হামাস। বিনিময়ে এখন পর্যন্ত 200 জন বন্দীকে মুক্তি দিয়েছে ইসরায়েল। Prime Minister Benjamin Netanyahu said the withdrawal from northern Gaza are being forcibly displaced once again as Israeli forces surround the densely populated refugee camp and intensifying their attacks. ডিবিসি সংবাদে এই ছিল এখনকার মতো। ডিবিসি নিউজের সংবাদগুলো পড়তে ভিজিট করুন dbcnews.tv আর ভিজিট করুন ডিবিসির ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল। ডিবিসির সঙ্গে থাকুন।